আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি এই চ্যাপ্টারটির 6 নম্বর টাইপ নিয়ে আলোচনা করব অর্থাৎ পানি বিশুদ্ধকরণ নিয়ে। আমাদের এই টাইপের প্রথম প্রশ্ন হিসেবে এখানে বলা হচ্ছে বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় আসলে কোনটিকে ব্যবহার করে। সো কি ব্যবহার করে আমরা বন্যার সময় আসলে খাবার পানিকে বিশুদ্ধকরণ করতে পারি? ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড নাকি সোডিয়াম হাইপোক্লোরাইড? সো বন্যার সময় আসলে সোডিয়াম হাইপোক্লোরাইডটাকে মিশিয়ে পানিকে বিশুদ্ধকরণ করা হয়। আমাদের পরবর্তী 80 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিচের কোনটি আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধকরণ করার সময় ট্যাবলেট হিসেবে আসলে ব্যবহার করা হয়? সো আমরা মাত্রই বললাম সোডিয়াম হাইপোক্লোরাইড, সো সেটাকে সংকেত হিসেবে দিয়েছে। সো সোডিয়াম হাইপোক্লোরাইডের সংকেত কি? NaOCl। সো আমাদের ঘ নাম্বার হবে 80 নম্বর প্রশ্নের উত্তর। আমরা আমাদের 81 নম্বর প্রশ্নতে যাব। আমাদের 81 নম্বর প্রশ্নতেই দেখো সেম কোয়েশ্চেনটা বাট একটু ঘুরায় বলছে। সো তোমাকে বলা হচ্ছে নিচের কোনটি সোডিয়াম হাইপোক্লোরাইড। সো সোডিয়াম হাইপোক্লোরাইডের সংকেত কি? আমরা মাত্রই পড়লাম NaOCl কে সোডিয়াম হাইপোক্লোরাইড বলে। 81 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমাদের 82 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে পানি বিশুদ্ধকরণ করার জন্য আসলে কোনটাকে ব্যবহার করা হয়? সো পানি বিশুদ্ধকরণ করার জন্য এখান থেকে আসলে CaOCl এইটাকে আমরা ব্যবহার করে থাকি। আমাদের 83 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে পানি বিশুদ্ধকরণ করার অন্যতম পদার্থ কোনটা? সো পানি বিশুদ্ধ করার জন্য আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি, যেমন CaOCl এটাকেও ব্যবহার করে থাকি, বাট অন্যতম পদার্থ হিসেবে আমরা ক্লোরিনকে বলতে পারি, বিকজ আমাদের বইয়ের মধ্যে ক্লোরিনেশন একটা আলাদা প্রক্রিয়ার কথাই বলেছে। সো পানি বিশুদ্ধকরণ করার অন্যতম পদ্ধতি হচ্ছে আমাদের Cl2, যেটার মাধ্যমে আমরা পানিকে বিশুদ্ধকরণ করে থাকি। আমাদের 84 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিচের কোনটি জীবাণুনাশক নয়? তার মানে জীবাণুনাশক হিসেবে কাজ করে না এরকম কি আছে? এখানে এরকম আছে NaCl অর্থাৎ খাবার লবণ। এটা তো জীবাণুনাশক হিসেবে কাজ করে, এটা লবণ হিসেবে কাজ করে। আমাদের পরবর্তী 85 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে পানি বিশুদ্ধকরণ করার জন্য যে ট্যাবলেটটা ব্যবহার করা হয় সেটা আসলে কি? সেটা কি NaOCl, NaOH নাকি NaCl নাকি NO2? সো NaOCl সোডিয়াম হাইপোক্লোরাইড আমরা পড়েছিলাম, তাই না? সো 85 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের জন্য ক। আমাদের 86 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে পানিতে রোগ জীবাণু ধ্বংসের জন্য আমরা আসলে কোন প্রক্রিয়াটাকে ব্যবহার করে থাকি? পরিস্রাবন, ক্লোরিনেশন, স্ফুটন নাকি পাতন? আমি একটু আগেই তোমাদেরকে বললাম Cl2 দিয়ে আমরা ক্লোরিনেশন প্রক্রিয়াটা করে থাকি, যেটা পানির মধ্যে রোগ জীবাণু ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। সো 86 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে খ অর্থাৎ ক্লোরিনেশন প্রক্রিয়া। আমাদের 87 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বোতলজাত পানিটাকে কোন পদ্ধতিতে আসলে বিশুদ্ধকরণ করা হয়? সো যেই পানিকে আমরা বোতলজাত করে রাখি সেটাকে আমাদেরকে ক্লোরিনেশন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করতে হয়। আমাদের 88 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, পরীক্ষায় বারবার আসে। এটা কিন্তু একটু আগে আমরা কোয়েশ্চেনে দেখতে পেয়েছিলাম CaOCl। এটাকে কি বলা হয় বলতো? ব্লিচিং পাউডার বলা হয়। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাব। আমাদের পরবর্তী 89 নাম্বার এমসিকিউতে কি বলা হচ্ছে সেটা যদি আমরা একটু দেখে নিই। আমাদের 89 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে পানি বিশুদ্ধকরণের স্ফুটন প্রণালী আসলে কোনটা? সো স্ফুটন প্রণালী আমরা কোনটাকে বলতে পারি? বালি স্তরের ভেতর দিয়ে চালনা করে নাকি ব্লিচিং পাউডার যোগ করে নাকি আমাদের 15-20 মিনিট ফুটিয়ে নাকি বাষ্পকে শীতল করে পানিতে পরিণত করে? সো আমরা জানি সবগুলাই আসলে পানি বিশুদ্ধকরণ প্রকৃতি, বাট হচ্ছে আমাদের স্ফুটন প্রণালী বলা হয় বাষ্পকে যখন আমরা শীতল করে পানিতে পরিণত করি সেটাকে স্ফুটন প্রণালী বলা হয়। সো আমাদের 89 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমাদের 90 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ঔষধ তৈরির জন্য পানি কোন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয়? আমাদের ঔষধ তৈরি করার জন্য পানিকে সব থেকে পিওরলি আসলে বিশুদ্ধ করতে হয়, খুব সেন্সিটিভ জিনিসটা। তো আমরা এই ক্ষেত্রে পাতন প্রক্রিয়াটাকে ব্যবহার করে থাকি। আমাদের পরবর্তী 91 নম্বর প্রশ্নতে যদি যাই, 91 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে তরল এবং কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার যে প্রক্রিয়া সেই জিনিসটাকে আসলে কি বলা হয়? পরিস্রাবন বলে, পাতন বলে, স্ফুটন বলে নাকি ক্লোরিনেশন বলে? সো এটাকে পরিস্রাবন বলা হয়। আমাদের 92 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে পানি বিশুদ্ধকরণের যে পরিস্রাবন পদ্ধতি সেটা আসলে কোনটা? সো পরিস্রাবন পদ্ধতি কোনটাকে বলা হয়? আমাদের বালির স্তরের ভেতর দিয়ে পানিকে চালনা করে যখন আমরা পানিকে বিশুদ্ধকরণ করি সেটাকে আসলে পরিস্রাবন পদ্ধতি বলা হয়। তার মানে 92 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের জন্য গ। আমরা পরবর্তী 93 নম্বর প্রশ্ন যদি লক্ষ্য করি, বলা হচ্ছে মানবদেহে পারদের যে ক্ষতিকর প্রভাব। সো পারদে আসলে পারদ আমাদের শরীরের মধ্যে আসলে কি কি করে? আমাদেরকে কি করে? আমাদের মস্তিষ্ক বিকল করে দেয়, মেজাজ খিটখিটে হয় না, আমাদের
বিকলাঙ্গও করে দেয়, অর্থাৎ যে কোনো অঙ্গকে বিকল করে দেয়। সো 1 এবং 3 সঠিক উত্তর, অর্থাৎ 93 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমরা যদি পরবর্তীতে আমাদের 94 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমাদের 94 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে সীসা মিশ্রিত পানি। সীসা মিশ্রিত পানি পান করার ফলে আসলে আমাদের শরীরে কি কি হয়? আমাদের শরীরের ফুসফুসের মধ্যে ক্যান্সারও হয়, আমাদের শরীর জ্বালা পোড়াও করে, আমাদের মেজাজ খিটখিটেও হয়। অর্থাৎ 94 নম্বর প্রশ্নের উত্তর হবে সবগুলো, অর্থাৎ 1, 2 এবং 3। তারপরে দেখো আমাদের একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন আসছে, বলছে আমাদের নিচের সারণীটি লক্ষ্য করতে এবং 95 এবং 96 নং প্রশ্নের উত্তর দিতে। সো আমাদের এখানে বলছে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া এবং তার বৈশিষ্ট্যগুলো নিতে। সো পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া, এখানে এমন একটা প্রক্রিয়ার কথা বলছে যেই প্রক্রিয়া আসলে মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করে দেয়। তারপরে আমাদের আরেকটা বিশুদ্ধকরণ প্রক্রিয়ার কথা বলছে যেটার মধ্যে আসলে জীবাণুনাশক ব্যবহার করে পানিকে জীবাণুমুক্ত করা হয়। তারপরে আমাদের এমন একটা বিশুদ্ধকরণ প্রক্রিয়ার কথা বলছে যেটা আসলে পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করা হয়। সো আমাদের 95 নম্বর প্রশ্নটার দিকে যদি লক্ষ্য করি, আমাদের 95 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে ধুলা, বালি এবং পানির মিশ্রণ থেকে তাদেরকে আলাদা করতে কোন প্রক্রিয়া আসলে ব্যবহার করা হয়? সো ধুলা, বালি, পানি এগুলো মিশ্রণ থেকে আলাদা করতে আমরা এই প্রক্রিয়াটাকে ব্যবহার করে থাকি। সো 95 এর উত্তর হবে কি ক। আমরা যদি 96 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, বলছে সাধারণত সি প্রক্রিয়াটা সম্পন্ন করতে পানিকে কত মিনিট ফুটানো দরকার হয়? সো ফুটিয়ে যে আমরা বিশুদ্ধ করি সেটা, সো আমাদেরকে মিনিমাম 15 থেকে 20 মিনিট ফুটাতে হয়, অর্থাৎ 96 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের জন্য ক। তারপর আমরা আরো একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বলছে নিচের উদ্দীপকের আলোকে 97 এবং 98 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলছে রাজুর খুবই খিটখিটে মেজাজ, সেই সাথে তার শরীরে জ্বালা পোড়া এবং সে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে, লাইক রক্তশূন্যতা। সো সেই ডক্টরের শরণাপন্ন হলো, বিভিন্ন পরীক্ষা করে ডক্টর বললেন যে দীর্ঘদিন বিশেষ একটা যৌগ মিশ্রিত নলকূপের পানি খেয়ে, অর্থাৎ সে আর্সেনিক যুক্ত পানি খেয়েছে এবং এই কারণেই তার এই সমস্যাটা হয়েছে। তার নানা বাড়ির পাশ দিয়ে প্রবাহিত নদীর পানিতে লবণের পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে। তার মানে সে যেই পানিটা পান করে সেই পানিটা আসলে ঠিক না, সেই পানিটা আসলে প্রপার না। সো আমাদের এখানে দেখো কোয়েশ্চেনের মধ্যে কি বলেছে, রাজুর সমস্যার কারণটা আসলে কি, তার এই যে প্রবলেমগুলো যে হচ্ছে এই প্রবলেমের কারণটা কি? পারদ, সীসা, আর্সেনিক নাকি হচ্ছে আয়রন? সো রাজুর সমস্যার কারণটা হলো গিয়ে সীসা। সো আমাদের 97 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমরা যদি আমাদের 98 নম্বর প্রশ্নে লক্ষ্য করি, আমাদের 98 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নদীর পানিতে উল্লেখিত সমস্যার কারণে। সো নদীর পানিতে এই সমস্যাগুলোর কারণে আসলে কি কি প্রবলেম হয়? তার অক্সিজেনটা কমে যাবে ডেফিনেটলি, বৃষ্টিপাত অনেক বেড়ে যাবে না, এটার সাথে বৃষ্টিপাতের কোনো কানেকশন নেই, পানির জীববৈচিত্র্যটা ডেফিনেটলি হুমকির মুখে পড়বে। সো 1 এবং 3 একদম সঠিক উত্তর। সো আমাদের এই টাইপটা আজকে এখানেই সমাপ্ত হচ্ছে, তোমাদের সাথে আবার পরবর্তী টাইপে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।